প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের যে অধ্যায়টা পড়াবো, অধ্যায়টার নাম পদার্থ গঠন ও ধর্ম। এই পদার্থের গঠন ও ধর্মের একটি বিশেষ অংশ বার্নৌলির নীতি। এই নীতি নিয়ে আজকে আলোচনা হবে। যখন আলোচনা হবে তোমরা পাশাপাশি দুটো বই রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো, তোমরা মিলিয়ে নেবে, তোমাদের পড়াটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। আমরা এখন বার্নৌলির নীতি নিয়ে আলোচনা করব। বার্নৌলি নীতিটা কি না, বার্নৌলিটা কি না, তিনি হলেন একজন গণিতবিদ, বিখ্যাত গণিতবিদ। তিনি আদর্শ প্রবাহী ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহীর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী, শক্তির সংরক্ষণ সূত্র বা নীতির অনুযায়ী যে একটা সূত্র প্রতিষ্ঠা করেন, সেই সূত্রটার নাম হলো বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি। এই নীতি যখন আমরা আলোচনা করব তখন তার আগে দেখে নেব এই যে প্রবাহী ধারারেখ প্রবাহ নিয়ে এখানে বলেছে। ধারারেখ প্রবাহ, এই ধারারেখ প্রবাহ শব্দটা আমাদের জানতে হবে, এই শব্দটা কি বোঝাচ্ছে। ধরো যে এটা একটা নল, একটা কোনো পাইপের ভিতর দিয়ে জল যাচ্ছে বা কোনো তরল যাচ্ছে, যে সেখানে যদি কাল্পনিক তিনটে আমরা বিন্দু নিই, কাল্পনিক তিনটে বিন্দু এ বি সি, একটা কোণা এলো, আসার পর প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, অর্থাৎ এতে তার যা বেগ হবে, বিতে বেগের পরিবর্তন হলো, হওয়ার পর সিতে যখন হলো তার বেগের পরিবর্তন হয়েছে, একটা অন্য বেগে যাচ্ছে। একটা কোণার পরে দ্বিতীয় কোণা যখন আসবে, সে যখন আবার এ বি সি দিয়ে যাবে, এতে আগের কোণাটা যে বেগে গেছিলো সেই একই বেগে যাবে, অর্থাৎ বিয়েতে যখন কোণাটা যাবে আগের কোণাটা যে বেগে গিয়েছিল সেই একই বেগ থাকবে, সিতে যখন থাকবে একই বেগ থাকবে। অর্থাৎ বেগের ওই বিন্দুতে যখন কোণাগুলো প্রবাহিত হবে প্রত্যেকটা কোণার বেগ একই থাকবে। আমি যদি একটা আর একটু সহজ করে ব্যাখ্যা করি, নিচে দেখো, এটা মনে করো একটা খুব লম্বা রাস্তা তিনটে শহর দিয়ে আসছে। এখানে মনে করো এ ফর আরামবাগ হুগলি জেলার একটা শহর, বি হলো বর্ধমান, আর সি হলো ক্যালকাটা, মানে কলকাতার আগের নাম ক্যালকাটা, এটা সি দ্বারা লিখছি। গাড়ি যখন একটা গাড়ি করে আসছে, আসার সময় যেহেতু আরামবাগে শহর, ছোট শহর, সেখানে লোক সংখ্যা কম, সেখানে গাড়ির গতিবেগ আমি ধরছি 60 কিলোমিটার বেগে আসছে। যখন বর্ধমানে আসছে, বর্ধমানে লোক সংখ্যা যেহেতু বেশি, সেখানে তার গতিবেগ ওই শহরে 40 কিলোমিটার বেগে গাড়িটা এলো। তারপরে যখন ক্যালকাটায় এলো সেখানে 20 কিলোমিটার বেগে এলো। তাই যদি হয় পরবর্তী আরেকটা যদি গাড়ি আসে, তাহলে সেখানে দেখা যাবে আরামবাগে তার গতিবেগ হবে 60, যেহেতু আগের গাড়ির গতিবেগ 60 ছিল, এক্ষেত্রেও সেও 60 কিলোমিটার বেগে যাবে। বর্ধমানে সে 40 কিলোমিটার যাবে, 40 কিলোমিটার বেগে, আগের গাড়ির গতিবেগও 40 কিলোমিটার ছিল। এখন সি হচ্ছে ক্যালকাটা,
সেখানে 20 কিলোমিটার যাবে, এখানে জনবসতি বেশি, ঘনত্ব বেশি, তার জন্যে কি হবে কি ওই 20 কিলোমিটার বেগে যাবে। এইভাবে যদি তরলের ক্ষেত্র আমরা দেখি, বিভিন্ন বিন্দু, কাল্পনিক বিন্দু যদি কল্পনা করি, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু গতিবেগ একই হবে। শুধু গতিবেগ নয়, তার দিকও কিন্তু এক হতে হবে। তাই যদি হয় তখন তাকে বলা হবে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। আমরা যদি সংজ্ঞাটা দেখি, প্রবাহিত হওয়ার সময় প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে প্রবাহীর বেগের মান আর অভিমুখ মানে যেদিকে যাচ্ছে যদি সব সময় অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত মানে যদি একই থাকে, সেই প্রবাহকে কি বলা হবে? ধারারেখ বা শান্ত প্রবাহ বলা হবে। এই ধারারেখ প্রবাহের ক্ষেত্রে বার্নৌলি যে নীতি একটা দেখিয়েছেন, যে সূত্র দেখিয়েছিলেন শক্তির সংরক্ষণ সূত্রকে অবলম্বন করে, সেটাই হলো কি বার্নৌলির নীতি। সেই নীতিতে বলা হয়েছে আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখার যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনে প্রবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তি, এই তিনটে শক্তির সমষ্টি অর্থাৎ যোগফল সবসময় ধ্রুবক হবে। তাহলে তিনটে শক্তির যোগফল ধ্রুবক হবে, এটাই কিন্তু হলো এই বার্নৌলির নীতি। আমরা এই নীতির আমরা একটু বিশদে আলোচনা করব, করে এর একটা প্রয়োগ নিয়ে আলোচনা করব। ধরা যাক কোনো অসম প্রস্থচ্ছেদের কোনো নলের মধ্য দিয়ে, অসম প্রস্থচ্ছেদ মানে যে কখনো মোটা হচ্ছে কখনো সরু হচ্ছে। আমরা যদি এইভাবে আঁকি, একটা প্রস্থচ্ছেদ যদি আমরা করি, একটা নল যদি আঁকি, নলটা যদি এরকম টাইপের হয়, এই অসম যদি হয়, অর্থাৎ কখনো মোটা কখনো সরু, এরকম যদি আমরা একটা সরু নলকে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে সেই যে তরল যাচ্ছে, তরলের ঘনত্ব যদি হয় রো, আর তার যদি বেগ যদি হয় ভি, আর ঘনত্ব যদি হয় রো, সেক্ষেত্রে তা আয়তনিক গতিশক্তি হবে কি হাফ রো ভি স্কোয়ার। একক আয়তনে গতিশক্তি হাফ রো ভি স্কোয়ার। কিন্তু মনে রাখবে একক আয়তনে, এটা আমরা ধরছি, নাহলে কিন্তু হাফ এম ভি স্কোয়ার হতো, গতিশক্তি হাফ রো ভি স্কোয়ার। আবার দেখো, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, নির্দেশতল থেকে উচ্চতা যদি এইচ হয়, তাহলে স্থির শক্তি কত বলো তো? একক আয়তনের স্থির শক্তি রো জি এইচ। যদি একক আয়তন যদি না নিতাম, সেক্ষেত্রে হতো এম জি এইচ। আমরা কিন্তু যেহেতু একক আয়তনে নিচ্ছি, স্থির শক্তি হবে রো জি এইচ, আর ওই বিন্দুতে চাপ হলো পি। বার্নৌলির নীতি কি বলছে? এই তিনটে যে শক্তি পাওয়া গেল, বা সেখানে তাদের যোগফল ধ্রুবক, অর্থাৎ হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি, এই তিনটে যোগফল সবসময় ধ্রুবক হবে। এটাই কিন্তু বার্নৌলির নীতি। এবার দেখো, এই যে আছে, একে যদি আমরা রোজি দিয়ে ভাগ করে দিলে কী হবে? প্রত্যেকটা নিচে যদি রোজি দিয়ে ভাগ করলে কি হবে? দেখো, যেটা হবে এখানে ভি স্কোয়ার বাই 2g, এটা হবে ভি স্কোয়ার বাই 2g। সে কেন হচ্ছে না, হাফ, আমরা যদি দেখি হাফ রো ভি স্কোয়ার, আমরা কি দিয়ে ভাগ করছি না, রো জি দিয়ে যদি ভাগ করি, রো কেটে গেল, তাহলে এইটা গুণিত, তাহলে ভি স্কোয়ার বাই 2g আমরা পাচ্ছি। তাই এখানে লিখেছি, এখানে লেখা হয়েছে। আবার দেখো, এখানে রো জি এইচ আছে, এখানে আমরা রো জি দিয়ে ভাগ করি, শুধু এইচ থাকছে, এইচ লেখা হয়েছে। আবার এখানে দেখো পি বাই রো জি, অর্থাৎ তিনটে যোগফল আমরা ধ্রুবক পাচ্ছি। এই তিনটে যে আমরা যে টার্ম পাচ্ছি, এই তিনটে কিন্তু টার্মে আলাদা নাম আছে। আমরা প্রথম ভি স্কোয়ার বাই 2g, একে আমরা বেগ শীর্ষ বলবো।
এইচকে আমরা উচ্চতা শীর্ষ বলবো, আর পি বাই রো জি একে আমরা চাপ শীর্ষ বলবো। এটা আমাদের প্রযুক্তি যে বিজ্ঞান আছে ইঞ্জিনিয়ারিং বিভাগে, সেখানে এইভাবেই নামে ওদিকে পরিচিতি আছে। অর্থাৎ এটাকে আমরা বলবো বেগ শীর্ষ, এটা বলবো উচ্চতা শীর্ষ, আর এটাকে আমরা বলবো চাপ শীর্ষ। তিনটে শীর্ষের যোগফল ধ্রুবক। যদি প্রবাহী অনুভূমিকভাবে প্রবাহিত হয় সেক্ষেত্রে কি হবে কি না, এইচটা ধ্রুবক হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, এই এইচটা যদি ধ্রুবক হয়ে যায়, ধ্রুবকটা বাইরে চলে গেল, ধ্রুবকের সঙ্গে ধ্রুবক বিয়োগ হলো, তাহলে ধ্রুবক রইল। অর্থাৎ গতিশক্তি প্লাস চাপ ইজ ইকুয়াল টু ধ্রুবক। এখান থেকে দেখো গতিশক্তি প্লাস চাপ সমান ধ্রুবক। তাহলে একটা বাড়লে, গতিশক্তি যদি বাড়ে তাহলে চাপ কি হবে না, চাপটা কমবে। একটা বাড়লে একটা কমবে। যদি গতিশক্তি কমে যায় চাপ তখন বেড়ে যাবে। এইটাই হলো কিন্তু বার্নৌলির বোঝার মূল বিষয়, নীতির মূল বিষয়। একটা জিনিস আবার মনে রাখবে, যদি গতিশক্তি বেড়ে যায় চাপ কমে যাবে, আর যদি গতিশক্তি কমে যায় চাপ বেড়ে যাবে। কেন বলো তো না, দুটো যোগফল একটা ধ্রুবক। আমি এটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কি দেখো, আমার মনে করো এক্স প্লাস ওয়াই সমান 10, এক্স প্লাস ওয়াই সমান 10। এক্সের মান যখন আমরা 2 নিচ্ছি, ওয়াই কত বলো তো 8, তো 8 দিয়ে 10। এইটাকে বাড়াচ্ছি, এক্সটাকে বাড়াচ্ছি, এক্সটা যখন 3 হলো, ওয়াইটা কত হচ্ছে বলো তো 7। আবার যখন এক্সটা হলো 4 তখন ওয়াইটা কত বলো তো না, এটা 6। অর্থাৎ লক্ষ্য করে দেখো, এই এক্সের মান যখন আস্তে আস্তে বাড়তে থাকছে, 2, 3, 4 করে বাড়তে থাকছে, তখন ওয়াইয়ের মানটা কী বলো তো 8, 7, 6, অর্থাৎ নিজেদের আস্তে আস্তে নিজেদেরকে কমতে থাকছে। একটা বাড়লে একটা কমবে। অর্থাৎ দুটো রাশি বা দুটো সংখ্যার যোগফল যদি ধ্রুবক হয় তাহলে একটা বাড়লে একটা কমবে। আমার এখানেও দেখো গতিশক্তি প্লাস চাপ সমান ধ্রুবক, দুটো রাশির আমাদের যোগফল ধ্রুবক। তাহলে একটা বাড়লে একটা কমবে, একটা কমলে আর একটা বাড়বে। গতিশক্তি বাড়লে চাপ কমবে, গতিশক্তি বাড়লে চাপ কমবে, গতিশক্তি কমলে আবার চাপ বাড়বে। এইটা কিন্তু মূল বিষয় জেনে রাখতে হবে। এখন আমরা বার্নৌলির নীতির কয়েকটা প্রয়োগ নিয়ে আলোচনা করব। এই প্রয়োগ নিয়ে আলোচনা করার আগে আমি আবার তোমাদের মনে করে দিতে চাইছি, এটা মনে রাখবে, যদি গতিশক্তি বাড়ে চাপ কমবে, আর যদি গতিশক্তি কমে চাপ বাড়বে। একটা বাড়লে একটা কমবে। গতিশক্তি মানে তার বেগ থাকবে, বেগ বাড়বে। গতিশক্তি বাড়া মানে তার বেগ বাড়ছে, এটা শুধু মনে রাখবে। অর্থাৎ বেগ যদি বাড়ে, আরও সহজ করে মনে রাখার, বেগ যদি বাড়ে চাপ কমবে, এটা তোমরা মনে রাখবে। আমি মনে করো হাতে দুটো কাগজ দেখতে পাচ্ছ, খাতার পাতা, তোমরা এই দুটো আছে। আমি যদি মাঝখানে ফু দিই কী হবে বলো তো, দেখা যাক এটা কী হয়। আমি এই যে কাগজ আছে পাশাপাশি ধরলাম, দেখো এখন দূরে আছে। আমি যেই ফু দেওয়া শুরু করছি, আমি 1 বলার পরেই ফু দেবো, তখন কি হয় দেখবে 3, 2, 1। অর্থাৎ কি দেখলে, এই দুটো কাগজ কাছাকাছি চলে এলো। কেন কাছাকাছি এলো বলো তো না, কাগজ দুটো যখন ধরেছিলাম, ধরার পরে মাঝখানে যখন আমরা ফু দিয়েছি, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো, এর ভেতরে ভেলোসিটি বাড়লো, অর্থাৎ বেগ বেড়ে গেছে। বেগ বেড়ে যাওয়া মানে গতিশক্তি বেড়ে গেছে। তাহলে গতিশক্তি বেড়ে গেলে কে কমবে, চাপ তখন কমে যাবে। একটা বাড়লে একটা কমবে। তাহলে এখানে চাপ কমে গেছে, দুটো কাগজের ভিতরে চাপ কমে গেল। চাপ কমে যাওয়া মানে কি হলো কি না, কাগজের বাইরের দিকে এই দিক আর এই দিকে চাপ বেড়ে গেল। তখন বেশি চাপ থেকে কম চাপের দিকে যখন এই আসবে, বল প্রয়োগ হচ্ছে, তখন সব স্বাভাবিকভাবে কাগজ দুটো কাছাকাছি চলে আসবে। অর্থাৎ দুটো কাগজের মাঝখানে যখন আমি ফু দিচ্ছি,
ভেলোসিটি বাড়ছে, এই যে বাতাসটা যাচ্ছে ভেলোসিটি বাড়ছে মানে তার গতিশক্তি বাড়ছে, গতিশক্তি বাড়ছে মানে চাপ কমছে, ভেতরের দুটো কাগজের মাঝখানে যে চাপ কমে যাচ্ছে, যেই চাপ কমে যাচ্ছে তখন বাইরের চাপটা কিন্তু একই থাকছে, কিন্তু তাহলে ভেতরের চাপের তুলনায় বা বাইরের চাপ কিন্তু বেশি হয়ে গেল, আমরা এটা বলতে পারি, বা বাইরের তুলনায় ভেতরের চাপ কমে গেল। তাহলে এই যে চাপের পার্থক্য হলো সবসময় কোন দিকে কাজ করে, এই চাপের অভিমুখটা তখন কোন দিকে কাজ করবে না, সবসময় বাতাসটা যাবে বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে, অর্থাৎ এই দিকে কাজ করবে। এই দিকে যখন যাচ্ছে তখন কাগজটাকে ঠেলে নিয়ে যাচ্ছে, আর অনুরূপভাবে এইখানে এই কাগজের ক্ষেত্রেও এই দিকে আমরা দেখব বা বাতাসটাকে চাপ দিচ্ছে, এর ফলে কাগজ দুটো কাছাকাছি আসছে। আমরা আর একটা দ্বিতীয় উদাহরণে যাচ্ছি। দেখো এখানে বোর্ডেতে একটা কুঁড়ে ঘরের ছবি আছে, পাশে একটা গাছ আছে, এই গাছটা হেলে গেছে। কেন হেলে গেছে বলো তো? না এখানে ঝড় দিচ্ছে, ঝড়ের অভিমুখ কোন দিকে হবে, যেহেতু গাছটা এই দিকে গেছে নিশ্চয়ই ঝড়ের অভিমুখ হবে এই দিকে। তো ঝড় দিচ্ছে মানে কি না, ওখানে যে বায়ু রয়েছে বায়ুটা এই দিকে বইছে, এই দিকে বইছে। বায়ু যখন বইছে তাহলে বায়ুর কণাগুলো যাওয়ার জন্য তার গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। গতিশক্তি বৃদ্ধি পেলে কি হবে না, এই এলাকার না চাপটা কমে যাবে। কার চাপ? না বায়ুর চাপ কমে যাবে। এখানে বায়ুর চাপ, এটাকে আমরা যদি পি লিখি, এই বায়ুর চাপ কমে যাবে, বায়ুর চাপ কম হবে। বায়ুর চাপ যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে, ঘরের ভেতরে কিন্তু কোনো ঝড় যাচ্ছে না, কোনো গতিবেগ দেখতে মানে বাতাসের গতিবেগ নাই, তাহলে এখানে আগের যে চাপ ছিল সে একই চাপ আছে। সেই একই চাপ থাকলে কি হবে কি, আর এখানে চাপ কমে গেল, তাহলে এইখানের চাপ বেড়ে গেল, এইখানের চাপ কমে গেল। আগে প্রথমে ঝড়ের আগেতে তখন এইখানে যে বায়ুমণ্ডলের যে অর্থাৎ যে বাতাস ছিল, বাতাসের যা গতিবেগ আর ঘরের ভেতরে যে বাতাসের গতিবেগ, বায়ুর যে কণাগুলোর গতিবেগ একই ছিল। এর ফলে এখানের চাপ আর এখানের চাপ অর্থাৎ ঘরের বাইরের চাপ আর ঘরের ভিতরের চাপ একই ছিল। যখনই ঝড় উঠবে তখন এই বায়ু কণাগুলো গতিবেগ নিয়ে যেতে থাকবে, তখন বায়ুর চাপ এখানে কমে যাবে, ঘরের ভেতরে বায়ুর চাপ বেড়ে যাবে। ঘরের ভেতরে বায়ুর চাপ বেড়ে যাওয়া মানে আর বাইরে কমে যাওয়া মানে তখন এই দিকে ভেতরেতে এই বাইরের দিকে একটা চাপ অনুভব করবে, ওই বায়ু সেখানে একটা চাপ দেবে, কার উপরে না এই যে ঘরের চাল আছে চাপ দেবে। এর ফলে কি হয় কি, চাপ যদি খুব বেশি পরিমাণে হয়ে যায় তখন এই চাল বাইরের দিকে এটা পড়ে যাওয়ার চান্স আছে, উড়ে পড়ে যাওয়ার এখানে চান্স আছে। বার্নৌলির নীতি আমাদের বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই কাজে লাগে। আমরা যেমন দেখি জল, কীটনাশক বা পারফিউম প্রভৃতি যখন স্প্রে করা হয়, আমাদের গায়ে যখন পারফিউম স্প্রে করা হয় দেখবে এই সব যে স্প্রে মেশিন যেটা আছে বা স্প্রেয়ার যন্ত্র যেসব আছে সেখানে কিন্তু বার্নৌলির নীতি প্রয়োগ হয়ে থাকে। আমরা একটা যন্ত্র নিয়ে শুধু আলোচনা করব, যেখানে জলকে কি কোনো স্প্রে করা হয়ে থাকে বা গাছে যখন আমরা ওষুধ দিই সেই ওষুধ এই জলের মাধ্যমে মিশিয়ে যখন আমরা স্প্রে করি কীভাবে কাজ করে। আমরা একটা যদি স্প্রেয়ার যন্ত্র নিয়ে আলোচনা করি, বাকিগুলো কিন্তু একই ধরনেরভাবেই কাজ করে। স্প্রেয়ার যন্ত্রে সাধারণত থাকেটা কি থাকে, দেখো এখানে একটা সরু নল থাকে, নলের ভিতরে একটা পিস্টন আছে, এই যে নল, এখানে একটা নল আছে, এখানে পিস্টন আছে, আর এই পিস্টনের তলাতে একটা পাত্র থাকে, পাত্রেতে তরল থাকে, আমাদের যে তরলটা দরকার থাকে, যেটাকে স্প্রে করার প্রয়োজন বোধ করি, সেই তরলটা এখানে রাখা হয়ে থাকে, আর পাশেতে একটা ধাতব নল থাকে, সরু নল থাকে। যখন স্প্রে করা হয় না তখন কি হয়, এই তরলের উপরে একটা চাপ থাকে। কিসের চাপ? না এটা বায়ুমণ্ডলীয় চাপ কাজ করে, যে তীর দিয়ে দেখানো হয়েছে লাল রঙের, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ এখানেতে কাজ করে। আর এই বায়ুমণ্ডলীয় চাপকে আমরা যদি পি লিখি, আবার ঠিক একইভাবে এই ছিদ্রপথ আর এই যে ধাতব নল আছে এখানেও কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ পি কাজ করে। শুধু এখানে কেন, সর্বত্র কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ ছড়িয়ে আছে, সব পি চাপই কাজ করছে এখানেতে। এবার বার্নৌলি নীতি প্রয়োগ করব আমরা। যদি পিস্টনটাকে সামনের দিকে চাপ প্রয়োগ করি
চাপ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কি করা দেখা যাবে না, এইখানে যে অণুগুলো এই সরু ছিদ্র পথ দিয়ে প্রচণ্ড গতিবেগ নিয়ে এগিয়ে যাবে। এটা দিয়ে এগিয়ে যাবে, কে এগিয়ে যাচ্ছে না, ওই যে বায়ুর কণাগুলো প্রচণ্ড গতিবেগ নিয়ে যাবে। যাওয়ার ফলে কি হবে, এখানে গতিবেগ বাড়া মানে তার গতিশক্তি বাড়া, আর গতিশক্তি বাড়া মানে বার্নৌলি কি বলছে, বার্নৌলি নীতি বলছে গতিশক্তি যদি বেড়ে যায় চাপ কমে যাবে, অর্থাৎ তখন চাপ পি থাকবে না, তখন চাপ হয়ে যাবে P1, অর্থাৎ P1টা কিন্তু কমে গেল, কম হলো। আমি তোমাদের সহজ করে বোঝার জন্যে আমরা একটা ধরে নিচ্ছি। ধরা যাক এখানে এই স্প্রে মেশিন চালু করার আগে এখানে বায়ুমণ্ডলীয় চাপ ছিল 10 একক, আবার এখানে বায়ুমণ্ডলীয় চাপ হলো তখনও ছিল 10 একক। আমরা 10 এককটা ধরে নিচ্ছি সুবিধের জন্য। এখন দেখো, যখনই এখানে আমরা পিস্টনটাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছি, কোণাগুলোর গতিশক্তি বেড়ে গেল, কোণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানে এখানে চাপ কমে গেল, তাহলে 10 থেকে কমে যে মনে করো এখানে 6 একক হলো। এবার দুটো জায়গাকে চিন্তা করে দেখো, এই যে এই তরলে যে পাইপটা ডোবানো আছে এইখানে চাপ ছিল 10 একক, 10 একক 10 এককই আছে, এতে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এখানে চাপ হয়ে গেল 10 থেকে 6 একক, চাপ কমে গেল। পাইপের দু প্রান্তে এখানে 10 একক, এখানে 6 একক, অর্থাৎ বেশি চাপ এখানে কম চাপ একই সঙ্গে কার্যকর হচ্ছে। যখনই কার্যকর হবে তখন বেশি চাপ থেকে কম চাপের দিকে তখন তরলটা উঠে যাবে। যখনই তরলটা এখানে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এখানে যেহেতু তার ওই গ্যাসীয় অণুগুলো প্রচণ্ড জোরে যাচ্ছে, পিস্টনকে তুমি বারবার চাপ দিচ্ছ, তার ফলে সেই কোণাগুলো ভেঙে যাবে, ছোট ছোট কোণায় জলকোণাতে ভেঙে যে চারদিকে ছড়িয়ে যাবে। এইভাবেই কিন্তু এই স্পিয়ার যন্ত্র কাজ করে। ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।